বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য নিয়ে কিছু কথা বলবো। এই ক্ষেত্রে আমি সরকারি কর্মচারী কথাটা উল্লেখ করছি, কারণ হলো যে বাংলাদেশের কোনো আইন বা সংবিধান এখানে কোথাও সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে আলাদা করা হয়নি, সকলকেই বলা হয়েছে সার্ভেন্ট অফ দ্য স্টেট। আমি যে দণ্ডবিধি 1860 দেখি, এখানে 14 ধারাতে আমি দেখতে পাবো যে এখানে উল্লেখ করা আছে রাষ্ট্রীয় কর্মচারী, সার্ভেন্ট অফ দ্য স্টেট। আবার সংবিধানে যদি যাই, সংবিধানে 21 অনুচ্ছেদে আমি এখানে দেখতে পারবো যে পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ এখানেও সরকারি রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু মূলত আমাদের পোস্ট, পদ, পদবি এই বিষয়গুলোর জন্য দেখে গেছি নিজেদেরকে আলাদা করার জন্য তো বৈষম্যটা রাখা হয়েছে। আসলে মূলত এখানে বৈষম্য নাই। এখন আমি মূল কথায় চলে আসি। পে স্কেল জিনিসটা কি আমরা সবাই জানি, তারপরেও ছোট করে যদি বলতে হয়, সেটা হলো যে কোনো সরকারি কর্মচারীর প্রতি মাসে চলার জন্য ন্যূনতম পক্ষে 4 জন ব্যক্তির অর্থাৎ পরিবারের সদস্যের জন্য চলার জন্য যে খরচ হয় সেটার সংকলন করাটি হলো পে স্কেল। সরকার মূলত দেখেছে একটা দেশের মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, তারপর হলো বাজার দর, তারপর তার সামাজিক মর্যাদা, তার কর্মঘণ্টা, এই বিষয়গুলো আমল নিয়ে মূলত বেতন কাঠামোটা গঠন করেন আর কি। তো এখানে যদি আমি একটু পিছিয়ে তাকাই, সেটা হলো অতীতের যে কোনো সময়ই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই পে স্কেলটা রেশিও যদি চিন্তা করি, অর্থাৎ অনুপাত যদি চিন্তা করি, সেক্ষেত্রে দেখা গেছে 1:10, অর্থাৎ 1:10। অথচ আন্তর্জাতিক নিয়ম হলো 1:4 হবে, এর মধ্যেই থাকবে, অর্থাৎ 1:4। সর্বনিম্ন যে ব্যক্তি আছে সে যদি 1 টাকা পায়, 4 টাকা পাবে সর্বোচ্চ ব্যক্তি। এই হলো নিয়ম। কিন্তু এই নিয়মের তোয়াক্কা বাংলাদেশে করা হয় না। ইভেন পাকিস্তান, ভারত বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যদি চিন্তা করেন, সেটাতেও কোথাও দেখবেন না যে 1:10 আছে, কিন্তু বাংলাদেশে আছে। ঠিক আছে, এখন এই বৈষম্যগুলোর বিষয়ে যদি কথা বলি, বৈষম্যটা কোথা থেকে আসছে তার জন্য ছোট করে একটু আলোচনা করি। সেটা হলো 1973 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি প্রথম বাংলাদেশের বেতন কাঠামো করেন, অর্থাৎ পে স্কেল করেন। পাকিস্তান আমলের আদলেই করেন, কিন্তু তিনি ওই গ্রেডগুলোকে কমায় 1 থেকে 10 পর্যন্ত গ্রেড করেন। এই গ্রেডের মধ্যে সর্বোচ্চ যিনি ব্যক্তি তিনি পাবেন 2000 টাকা, সর্বনিম্ন যে 10 নম্বরতম ব্যক্তি তিনি পাবেন 130 টাকা। তিনি এটা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু 1 থেকে 4 পর্যন্ত গ্রেডের আমলারা এটা মেনে নিলেন না, কারণ যুদ্ধবিধ্বস্ত দেশে পে স্কেলটা করা হয়েছে এভাবে যেন বেতন অনেক কম পায়, অর্থাৎ দেশের সব কিছুকে তো সংকলন করতে হবে, সেভাবেই বঙ্গবন্ধু করেছিলেন। কিন্তু তারা এটা মেনে নেন নাই। তারা বলছেন পাকিস্তান আমলে আমি বেশি পেতাম, এখন কেন কম পাবো। তারা কি করছেন, এটা না মেনে ওই পাকিস্তান আমলের গ্রেডে যেভাবে বেতন পাইতেন সেভাবে তারা বেতন আহরণ করছেন। এখন চলে যাই 1977 সনে। তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, তখন তিনি ক্ষমতায় ছিলেন, তিনি কি করলেন, ওই 1 থেকে 10তম গ্রেডকে ভেঙে 1 থেকে 21তম গ্রেড পর্যন্ত করলেন। অর্থাৎ নিচের যে গ্রেডগুলো আছে এই গ্রেডকে তিনি ভেঙে 11টা গ্রেড করেছেন। তখন 1 থেকে 21 পর্যন্ত গ্রেড হয়ে গেছে। এই গ্রেডের মধ্যে তিনি কি করলেন, একটা অপশন দিলেন, কন্ডিশনস ফর ফুল পে অফ পোস্ট, অর্থাৎ ওই পোস্টের জন্য শর্ত সাপেক্ষে ডাবল করে দিলেন বেতনটা। কিন্তু এই জায়গাটাই ছিল বড় বৈষম্য। এই সুযোগগুলো কর্মকর্তাটা ঠিকই পেয়েছেন, কিন্তু ওই সময়ের অন্যান্য কর্মচারী যারা ছিলেন তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পান নাই। না পেলে তখন থেকে একটা আন্দোলন চলমান ছিল, বাট বৈষম্যটা ওখানেই, বৈষম্যের পাহাড়টা ওখানেই গেছে। তারপরে আসলেন 1985, তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ, তিনি কি করলেন, এই বৈষম্যটা কমানোর জন্য তিনি কিছু কারেকশন করলেন। অর্থাৎ 1 থেকে 21 থেকে তিনি ভেঙে 1 থেকে 20 পর্যন্ত করলেন। এবং তিনি কি করলেন,
কিছু সিলেকশন গ্রেড দিলেন, তারপর কিছু টাইম স্কেল দিলেন, এই জিনিসগুলো দিয়ে একটা সমতার চেষ্টা করলেন। অর্থাৎ কর্মচারীদের যে আন্দোলন চলছে বা তাদের মধ্যে একটা বৈষম্য চলছে, তিনি একটা সমতার চেষ্টা করলেন, বাট সমতাটা এতটা হলো না। রেশিও অনুযায়ী বৃদ্ধি করলো, বাট খুব একটা বেনিফিটেড হলেন না তিনি। তার পরবর্তী কী হলো আমরা সবাই জানি, 1991, তারপর হলো আপনার 1997, 2005, 2009, ধাপে ধাপে সরকার পরিবর্তন হয়েছে, সরকার। বাট মানুষের মানসিকতাও পরিবর্তন হয়নি। ওই যে যে আমলারা বসে আছেন, যারা ডিসিশন মেকার, তাদের মধ্যে মানসিকতার চেঞ্জ হলো না। তারা কি করছেন, তারা শুধুমাত্র পার্সেন্টেজ চেঞ্জ করছেন, অর্থাৎ শতকরা চেঞ্জ করছেন। সাপোজ একজন ব্যক্তি মনে করেন 100 টাকা বেতন পায়, সর্বনিম্ন একজন পিয়ন, সেই পিয়নকে বলছে কি তোমাকে 120% বেতন বাড়াই দিলাম, অর্থাৎ তার আরও 120 টাকা বৃদ্ধি করে 220 টাকা করে দিল। উনি তো খুশি, আর এত বেতন বাড়লো, কারণ নাই মামার চেয়ে কানা মামা ভালো, ওনার তো পেট চলতেছে না, ক্ষুধা পেটে, ঠিক আছে, খুশি। আর ওই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতেছেন তোমার 100% বাড়াই দেওয়া হলো, অর্থাৎ এই যে তোমার যে 1000 টাকা ছিল এটিকে 2000 টাকা করে দেওয়া হলো। দেখেন তার বৃদ্ধি হলো 1000 টাকা, আর এই ব্যক্তির বৃদ্ধি হলো 120 টাকা। এইভাবে শুধু পার্সেন্টেজ পরিবর্তন করা হয়েছে। এইভাবে ধাপে 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 ওই বঙ্গবন্ধুর সর্বোচ্চ 2000 টাকা আজকে কিন্তু 78,000 টাকায় যে পৌঁছাইছে, আর 130 টাকাটা পৌঁছাইতে পৌঁছাইতে 8,250 টাকায় পৌঁছাইছে আজকে বাংলাদেশ। এখন 2015-তে চলে আসি আমি। 2015-তে কী করলেন, বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম একটা পে স্কেল করলেন। এখানে 1 থেকে 20 পর্যন্ত গ্রেড রাখছেন। এই প্রত্যেকটা স্লটের কোনো নেই, মিল নাই, কোথাও হলো 4, অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত যদি চিন্তা করেন, এদের দেখা যাচ্ছে 4% ডিফারেন্স। আবার 1 থেকে 10 যদি চিন্তা করেন, দেখবেন যে শতকরা 20% ডিফারেন্স। অর্থাৎ এখানে যেটা আপনার 11তম গ্রেড, 11তম গ্রেড হলো আপনার 11,000 মতো, আবার 10তম গ্রেড হলো 16,000, আবার 10তম গ্রেডে 16,000, 9তম গ্রেড হলো 22,000। অর্থাৎ বৃদ্ধিটা এইভাবে হয়েছে, এখানে একটার সাথে একটা কোনো মিল নাই। তারপরে কি করলেন, শেখ হাসিনা সরকার বললেন যে এটি সবসময় থাকবে, প্রত্যেক বছর কিছু কিছু বাড়াই দেওয়া হবে। কিছু কিছু কি বাড়াই দেওয়া হবে, ওই যা পাচ্ছে 5% বাড়াই দিচ্ছে। কিন্তু চিন্তা করেন যে 2015-তে ছিল গরুর মাংস 380 টাকা, 400 টাকা, বর্তমানে গরুর মাংস হলো 800 টাকা। খাসির মাংস ছিল 550 থেকে 600, এখন 11 থেকে 1200 টাকা। আবার স্বর্ণ কেনার তোর সামর্থ্য নাই আমাদের, যারা নিচের লেভেলে আছি, নুন আনতে পান্তা ফুরা, স্বর্ণ তো আর কিনতে পারবো না। তারপর ওইটা হিসাবটা জেনে রাখি, তখন ছিল 40,000 টাকা 2015-তে, বর্তমানে হলো আপনার 1,06,000, 1,07,000। এটাও যদি 21 ক্যারেটের স্বর্ণ দেখি, কিন্তু বর্তমানে কি চলাটা খুব ডিফিকাল্ট। এখন হিসাবটা দেখুন, একজন ব্যক্তি যে 8,250 টাকা, সে যদি সর্বসাকুল্যে অন্য কিছু মিলে যদি 15,000 টাকা পায়, সে বাজারে কিন্তু একই রেটে সব কিছু কিনছে, কাঁচা বাজার করতেছে, মাছ মাংস কিনছে, একই রেটে চলতেছে, বাজার থেকে কিনে নিচ্ছে একই বাজার থেকে। তার কিন্তু 15 দিন 20 দিন পর্যন্ত চলতেছে, তারপর আর চলতেছে না। পরবর্তীতে সময়টা তাকে বিভিন্ন জায়গায় হাত পাততেছে, ভাই আমাকে কয়টা টাকা ধার দাও, আমাকে একটু অ্যাডভান্স কিছু করো, এরকমভাবে তাকে চলতে হচ্ছে, ফ্যামিলি তো লিড করতে হবে, অর্থাৎ তার এই টাকাতে চলছে না। আবার যার 78,000 টাকা নির্ধারিত করা হয়েছে সর্বোচ্চ লেভেলে, তিনি যদি 1,50,000 টাকার উপরে যদি সর্বসাকুল্যে পান, তাহলে তার কি হচ্ছে, তার 60,000 টাকা 70,000 টাকা হয়তো ম্যাক্সিমাম খরচ হচ্ছে, বা 1 লাখ টাকা খরচ হচ্ছে, অর্থাৎ তার এই টাকা লাগছে না। অর্থাৎ সেও তো একই বাজার থেকে কিনছে, সেও তো 60 টাকা কেজি আলু কিনছে, সে তো 800 টাকা করেই কিনছে, 800 টাকা দিয়েই সে গরু মাংস কিনছে, অর্থাৎ তার এই টাকা লাগছে না।
একটা পার্টি আছে লাগছে না, সে সঞ্চয় করার কিছু সুযোগ পাচ্ছে, আবার একটা পার্টির 15 দিনও যাচ্ছে না, সে ঋণগ্রস্ত হচ্ছে। এই ভেদাভেদটা কিভাবে রোখা যায়, এটা কি আমরা কেউ চিন্তা করছি? অর্থাৎ উপরের লেভেলে যারা ডিসিশন মেকার, তাদের কাছে যখনই একটা কিছু যাচ্ছে, ফুল যাচ্ছে, ডিমান্ডগুলো যাচ্ছে, তিনি কাটছাট করে নিজেরগুলো ঠিক রাখছেন, অন্যগুলো বাদ দিয়ে দিচ্ছেন। অর্থাৎ উপর পর্যন্ত যেখানে এটা অ্যাপ্রুভড হবে, সেই অ্যাপ্রুভের জায়গায় তার কথাটাই পৌঁছাচ্ছে, বাট এই ফিল্ড লেভেলে যারা আছে, এই পিয়ন লেভেলে যারা আছে, পিয়ন থেকে শুরু করে মিড লেভেলের, এদের কথাটা কেউ শুনছে না বা ওই পর্যন্ত যাচ্ছে না। এই জন্য ভেদাভেদটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মানসিকতা পরিবর্তন করতে হবে। এখন সব কিছু ঠিক আছে, আমার কিছু প্রস্তাবনা। এই প্রস্তাবনা হলো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেখান থেকে বাজার করেন, একজন সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা সেও একই জায়গাতে বাজার করেন। অর্থাৎ ন্যূনতম যে কমোডিটিস, এই কমোডিটিসের জন্য তার ন্যূনতম একটা খরচ প্রয়োজন, সেটাকে ক্যালকুলেশন করতে হবে কত টাকা লাগে। ঠিক আছে, একটা ফ্যামিলিকে চারটে ব্যক্তির জন্য কত টাকা লাগতে পারে ক্যালকুলেশন করতে হবে। 2 হলো পরবর্তী পে স্কেলে অর্থবৃদ্ধির বিষয়ে 1:4 এর মধ্যেই যেন থাকে, 1:10 যেন না হয়, এটা বৈষম্য আরও বাড়বে। অর্থাৎ একজনে বাড়লো 120 টাকা, একজনে বাড়লো 1000 টাকা, ওই জিনিসটা যেন না হয়। এখন তার জন্য কি করা যেতে পারে? এই 1:4 অনুপাতটা যদি ঠিক রাখা হয়, তাহলে 16টা গ্রেড করতে হবে। 16টা গ্রেড, অর্থাৎ 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 13 থেকে 16, এরকম প্রত্যেকটা স্লটে 4টা করে গ্রেড থাকবে, সিলেকশন গ্রেড। এই গ্রেডের মধ্যে কি হবে, এই যে ব্যক্তি নিচের থেকে চিন্তা করব আমরা, ঠিক আছে, অর্থাৎ 4 নম্বর গ্রেড থেকে 3 নম্বর গ্রেড 1:2 হবে ডিফারেন্স। আবার এই 4 নম্বর গ্রেডের এই ব্যক্তি থেকে আবার 2 নম্বর গ্রেড 1:3 হবে। 4 নম্বর গ্রেডের এই ব্যক্তি থেকে সর্বোচ্চ লেভেলের যে গ্রেডটা আছে, এই গ্রেডটা হবে 1:4, অর্থাৎ এর মধ্যেই এভাবে ভাগ করাটা সহজ হবে। ঠিক আছে, বৈষম্যটা কমানো এটা সম্ভব হবে। ঠিক আছে, এখন কর্মকর্তা যারা আছেন, যারা নিজেদের কর্মকর্তা বলেন, ঠিক আছে, সার্ভেন্ট অফ দ্য স্টেট সবাই আমরা, এখন তাদের সাথে কোনো বিষয়ে রেষারেষির কিছু নেই আমাদের। তাদের বেতন বৃদ্ধি করুক, তাদের বেতন কমাইতে হবে না, তাদের বেতন বৃদ্ধি করুক, বাট এই নিচের যে লেভেলটা, তাদের বেতনটাও বৃদ্ধি করা হোক, কিন্তু রেশিওটা যেন ঠিক রাখে। অর্থাৎ তাদের যদি 1 লক্ষ টাকা মূল বেতন হয় সর্বোচ্চ লেভেলের, সর্বনিম্ন যে আজকের পিয়ন আছে, পিয়নের জন্য ন্যূনতম 25,000 টাকা বেতন হয়। অর্থাৎ 1:4টা যেন ঠিক থাকে, 1 এবং 4 অনুপাতটা যেন ঠিক থাকে। তাহলে কি হবে, আমরা কি পাচ্ছি? আমরা একটা সুন্দর দেশ পাচ্ছি। এই নিচের লেভেলটা বলেন বা মিড লেভেলটা বলেন, এদের মধ্যে কোনো কারাপশনের কোনো সুযোগ থাকবে না, বা তারা চেষ্টা করবে না। তারা বলবে না আমরা তো অল্পতেই সন্তুষ্ট, আমরা তো পাচ্ছি, আমাদের তো লাইফ লিড করতে পারতেছে, আমাদের সঞ্চয়ের জন্য কিছু কিছু থেকে যাচ্ছে, সুতরাং আমরা এখানে কারাপশন করব না, আমরা দুর্নীতি করব না, বা অন্য জনে 2 টাকা দিবে সেই জন্য আমরা চিন্তা করব না, কে বকশিস দিবে এই চিন্তা করব না, ফাইল আটকায় টাকা নিব না, এই জিনিসটা এদের মধ্যে তখন আর থাকবে না। এটা একটা ভালো দিক হবে, আমি সুন্দর একটা দেশ পাবো। ঠিক আছে, তার জন্যই মূলত আমার এই ডিমান্ড। এখন কি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে এখানে? ব্যক্তিগত স্বার্থ নেই, সুতরাং আমি সরকারি কর্মচারী না আমি, সুতরাং আমার স্বার্থ নেই, বাট অন্যদের যেন সুবিধা হয়, চলতে সুবিধা হয়। দুর্নীতিমুক্ত সমাজ করার জন্য, দেশ করার জন্য অতীব প্রয়োজন এটা। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।